গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ রেল এবং এসএসসি এর পিওআইকিউ প্র্যাকটিস ক্লাস, এবং আজকে হচ্ছে সেট নাম্বার 5 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং তোমরা আমাদের ক্লাস রুটিন যেটা পাচ্ছ সেপ্টেম্বর মাসের ইউটিউবে ফ্রি ক্লাস রুটিন, এটা আছে আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 7:30 থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের টেলিগ্রামে জয়েন করবে প্রত্যেকে। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাবে। ওকে, এবং আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা জয়েন করো, সেখানে আমাদের কিন্তু রেলের ব্যাচ লঞ্চ হয়েছে অলরেডি। ফাউন্ডেশন রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 দ্বিতীয় ব্যাচ। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে 12 মাস, 1 বছরের ভ্যালিডিটি পাবে, এবং ব্যাচ 4 মাসে আমরা কমপ্লিট করিয়ে দেবো তোমাদের। একদম দুর্দান্ত প্রস্তুতি। প্রত্যেকে যারা এনটিপিসি কে টার্গেট করছো, এনটিপিসির নোটিফিকেশন এসছে, এবং এই এনটিপিসি তুমি যদি পেতে চাও তোমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। এনটিপিসি এক্সাম কিন্তু খুব একটা সহজ হয় না, তোমরা জানো। বিশেষ করে ম্যাথমেটিক্স, রিজনিং, সায়েন্স তোমাকে তুখোড় হতে হবে, ঠিক আছে? শুধু পারলে হবে না, মানে সময়টা এখানে ভীষণ একটা ফ্যাক্টর হয়ে যাবে। পার্ট 1 বলে নয়, পার্ট 2 রয়েছে আবার। তো দুটো স্টেজ রয়েছে, অনেক স্টেজ আছে, তারপরেও বেশ কিছু পোস্টে আরো অনেক স্টেপ আছে। তো সেই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে এক্সাম, রেলওয়ে এনটিপিসি যে নোটিফিকেশন এসছে, দুর্দান্ত চাকরি, এবং সেরকম দুর্দান্ত তোমাকে পরিশ্রম করতে হবে। ওকে, প্রত্যেককে বলবো যদি এনটিপিসি পেতে চাও তোমাকে একদম রুটিন মাফিক কিন্তু করতে হবে, অন্তত 6 মাস কন্টিনিউ। তোমাকে ম্যাথমেটিক্স আমি একটু বলছি, তারপর শুরু করছি ক্লাস। রিজনিং আমি জেনারেল ইন্টেলিজেন্স লিখলাম, জিকে এই তো সিলেবাস, যেখানে ম্যাথ রিজনিং এই রয়েছে 30-30-60, জিকে রয়েছে 40। ইংরেজি এখানে নেই, একটা সুবিধা আছে যারা ইংরেজি ভয় পাও তাদের ক্ষেত্রে। তাহলে এই যে ব্যাপারটা, এই 60 কিন্তু ভীষণ স্পিড আনতে হবে ম্যাথমেটিক্স এবং রিজনিং এ, যথেষ্ট স্পিড লাগবে। কারণ অঙ্ক বা রিজনিং দেবে লেন্দি, তোমাকে পড়তে পড়তে 30 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিটও পড়তে পড়তে সময় লাগবে। তাহলে তুমি সময়টা কিভাবে অ্যাডজাস্ট করবে সেটাই তোমাকে বলে দেবে পরীক্ষায় তুমি পাস করবে কি পাস করবে না, এই ব্যাপারটা মাথায় রাখো। তাহলে প্রত্যেককে বলবো খুব ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ওকে, তা আমাদের ব্যাচ রয়েছে, যদি মনে হয় আমাদের সঙ্গে প্র্যাকটিস করবে। ফাউন্ডেশন ব্যাচ তুমি কিছু জানো না, কিভাবে স্যার শুরু করবো, অনেকে এটা তোমার ধারণা। নতুন অনেক ক্যান্ডিডেট রয়েছে, অনেকে ধারণা স্যার শুরুটা কিভাবে করব। তো শুরু কিভাবে করব বলতে গেলে তোমাকে আমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে হবে। এখানে একদম প্রত্যেকটা বিষয় থেকে সাবজেক্ট চ্যাপ্টার ভিত্তিক কিন্তু করানো হবে, এবং সেটা তোমাকে কাজে আসবে। তো চলো আমরা আজকের পিওআইকিউ প্র্যাকটিস করব। কি ধরনের প্রশ্ন রেলে এনটিপিসিতে এসছে বিগত বছরগুলোতে একটু আমরা আলোচনা করব। নিম্নের কোন রাজ্যের লোকসভায় 1টির বেশি আসন রয়েছে? লোকসভার যে আসন, ম্যাক্সিমাম আসন হচ্ছে 550 আমরা বলি। 550 জন নেই যদিও বর্তমানে, 543 তোমরা দেখতে পাবে। আচ্ছা, তো কোন কোন রাজ্যে 1টি আছে, কোন রাজ্যে 2টি আছে, কোন রাজ্যে 80টি আছে। উত্তরপ্রদেশ সব থেকে বেশি, 80টি আসন রয়েছে, লোকসভা আসন হচ্ছে 80টি। আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলায় 42, 42টি আসন রয়েছে। 1টির বেশি আসন রয়েছে এখানে কোনটায়? তাহলে তোমাকে এই লিস্ট দেখতে হবে একবার। মেঘালয়ে রয়েছে 2টি, সিকিমে 1টি, মিজোরামে 1টি, নাগাল্যান্ডে রয়েছে 1টি। এই হচ্ছে আসন সংখ্যা। তাহলে 1টির বেশি আসন মেঘালয়ে আছে 2টিতে, 2টি আসন আছে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের কোন রাজ্যটি 1972 সাল পর্যন্ত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি হিসেবে পরিচিত ছিল? 1972 সাল পর্যন্ত। মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তো এখানে ব্যাপারটা খেয়াল করো, এটা তোমরা নেফা বললে অনেকে অ্যান্সার করতে পারতে। নেফা, নেফা মানে অরুণাচল প্রদেশের কথা এখানে বলা হচ্ছে, যার আগে নাম ছিল নেফা বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ভারতে নিম্নের
বলতে হবে কোনটি ভারতের 29তম রাজ্য যা 2014 সালে গঠন করা হয়। দেখো এখন কিন্তু বর্তমানে 28টি রাজ্য, এটা প্রশ্নটা এসছে এনটিপিসিতে 2020 সালে। তাহলে এই পরীক্ষায় এই প্রশ্নটা এসছে এবং এখানে 29তম রাজ্য এটা তুমি না জানলেও 2014 সালে গঠন করা হয় কোন রাজ্য? উত্তর হবে তেলেঙ্গানা। তোমাকে মনে রাখতে হবে বর্তমান রাজ্য সংখ্যা কয়টি আছে। বর্তমান রাজ্য কয়টি আছে বলো? 28টি রাজ্য আছে এবং ইউনিয়ন টেরিটরি মনে রাখতে হবে 8টি আছে। কারণ আমরা তেলেঙ্গানাকে রাজ্য তালিকায় রাখলাম কিন্তু জম্মু কাশ্মীর সেটা কিন্তু আবার ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট হয়ে গেছে 2019 সালে গিয়ে। তবুও কিন্তু প্রশ্নটা দিয়েছিল এবং মেনশন করেছে 2014 সালে। উত্তর তোমাকে তেলেঙ্গানায় করতে হবে, কারণ আমরা জানি উত্তরাখণ্ড এটি গঠিত হয় 2000 সালে, ঝাড়খণ্ড 2000 সালে গঠিত হয়, সিকিম 1975 সালে রাজ্যের মর্যাদা পায়। তাহলে তেলেঙ্গানা এটা 29তম ছিল এবং এখন 29তম না বললেও তুমি এটাকে মনে রাখতে পারো যে এটি হচ্ছে নবীনতম রাজ্য। নবীনতম রাজ্য মনে রাখতে পারো। ওকে, আচ্ছা আচ্ছা এবার বলো যে কোন বছর কেন্দ্রীয় সরকার স্টেট রিঅর্গানাইজেশন কমিশন লাগু করেছিল? প্রশ্নটা ভালো করে দেখো, এটা এসছে এসএসসি সিএইচএসএল এর এসছে এবং এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষায়। স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, তা রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর কি হবে এখানে? 1953 হয়ে যাবে সঠিক উত্তর। আরেকটা রয়েছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইন, এটা কিন্তু 1956 তোমাকে মনে রাখতে হবে। এটা অ্যাক্ট আকারে হচ্ছে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। ভুটানের জাতীয় পতাকার রং জাফরান কমলা হলো কিসের প্রতীক? ভুটানের জাতীয় পতাকার রং জাফরান কমলা, এটি কিসের প্রতীক? তো ভুটানের পতাকাটা একটু তোমাদের আবার খেয়াল করতে হবে। পতাকা না জানলে জাফরান কমলা আবার কিসের প্রতীক সেটা কিভাবে বুঝবো? যাই হোক, তো এখানে যে অপশনগুলো আছে, অপশন এ রাজার অনুশাসন, দেশের ধর্ম নিরপেক্ষ শক্তি, ধর্মের অনুশীলন, দেশের পবিত্রতা। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো যেটা তোমার একদম আনকমন, প্রশ্ন উত্তর করবে না কারণ ভুল হবে। ধর্মের অনুশীলন, এই হচ্ছে ভুটানের তোমার পতাকা। ঠিক আছে, এটা হচ্ছে ভুটানের পতাকা এবং এখানে আমরা এই ড্রাগনটা কি জন্য আছে এখানে কিন্তু লেখা রয়েছে। আচ্ছা এখানে লেখা রয়েছে এই যে কালার ভুটানস ইয়েলো এবং দ্য অরেঞ্জ, এটা আমরা যে প্রশ্নটা এখানে করাচ্ছিলাম, এটা অরেঞ্জ রিপ্রেজেন্ট দ্য বুদ্ধিস্ট ট্র্যাডিশন, অর্থাৎ বৌদ্ধর যে ট্র্যাডিশন সেটা কিন্তু অরেঞ্জ বা এই রংটাকে নির্দেশ করছে বুদ্ধিস্ট তোমার ট্র্যাডিশন, এটা কিন্তু উত্তর। আচ্ছা এখানে টোটালটা লেখা রয়েছে, আমি এখানে আর পড়ছি না, তোমরা একটু পজ করে দেখে নেবে, নোট করে নেবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে আমাজন বৃষ্টি অরণ্য পৃথিবীর ফুসফুস হিসেবে বিবেচিত, এটি কোথায় অবস্থিত? অ্যামাজন বৃষ্টি অরণ্য পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত, এটি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা। কি হবে সঠিক উত্তর? তো অ্যামাজন গভীর অরণ্য আমরা জানি এবং এটি দক্ষিণ আমেরিকা, মনে রাখতে হবে অপশন ডি। ব্রাজিল কোথায়? দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকায় রয়েছে আমাজন বৃষ্টি অরণ্য এবং এটি
নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু দ্বারা প্রভাবিত। ঠিক আছে, সরকারিভাবে প্রচলিত বাংলাদেশের নাম কোনটি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, রিপাবলিক অফ বাংলাদেশ, ডেমোক্রেটিক বাংলাদেশ, কোনোটি নয়। সরকারিভাবে প্রচলিত অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক নামটা কি? বাংলাদেশের সাংবিধানিক নামটা কি? প্রশ্নটা এসছে CHSL এর পরীক্ষায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছে দেখে রাখো। UN ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস 2019 এর রিপোর্ট অনুসারে 2019 সালে নিম্নের কোনটি সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ? সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি এখানে বলতে হবে। নেদারল্যান্ড, সুইডেন, হংকং, মোনাকো। তো এই যে দেশগুলো আছে, আমরা নেদারল্যান্ডের নাম জানি, সুইডেন, হংকং, মোনাকো, এটা ফ্রান্সের একটা শহরের নামও আছে, এটা একটা দেশের নাম। ইউরোপের একটা দেশ নাম হচ্ছে মোনাকো। মনে রাখবে 25,000-এরও বেশি, 25,000-এরও বেশি জনঘনত্ব আছে। কত হাজার? 25,000-এরও বেশি জনঘনত্ব, মানে প্রতি বর্গ কিলোমিটারে 25,000-এর বেশি মানুষ ওখানে বসবাস করছে। এবং রিসেন্ট তোমরা দেখবে একটা প্রশ্ন এসছে মিসলেনিয়াসে, নিম্নের কোন দেশে বিমানবন্দর নেই? তার মধ্যে মোনাকো একটা। নিম্নের কোন দেশটি সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? আর রেলওয়ে এনটিপিসির কোশ্চেন। দেখো এই সমস্ত কোশ্চেন, এই সহজ দেখছো মানে যে সব সহজ কিন্তু হয় না। হয়তো একটা শিফটে এরকম 5টা কি 7টা কোশ্চেন থাকলো, ঠিক আছে, অন্য কোশ্চেন গুলো কিন্তু কঠিন থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার উত্তর কি হবে? সমুদ্রের সঙ্গে সরাসরি যুক্ত নয় হচ্ছে মায়ানমার যুক্ত আছে, বাংলাদেশ যুক্ত আছে, পাকিস্তানও যুক্ত রয়েছে, আরব সাগরের সঙ্গে নেপাল যুক্ত নয়। অপশন সি আমরা সঠিক উত্তর বলবো। এখানে কি বলেছে? যুক্ত নয়। নিচের কোন সংস্থার সদর দপ্তর জেনেভাতে নেই? দেখো প্রশ্নগুলো একটু ডেপথের প্রশ্ন, তোমাকে জানতে হবে 3টি অপশন, তখন তুমি উত্তর করতে পারবে। জেনেভাতে নেই কোনটি? বলো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলো তোমরা পারবে। WTO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জেনেভা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আমরা তোমাকে আগেই কিন্তু অনেকবার বলেছি, এগুলো সব জেনেভাতে আছে। অপশন ডি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, যেটা মন্ট্রিল কানাডাতে রয়েছে সদর দপ্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কে বলেছেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই? রিসেন্ট মিসলেনিয়াসে এই ধরনের প্রচুর কোশ্চেন এসছে, প্রচুর উক্তি থেকে প্রশ্ন এসছে। বিখ্যাত উক্তিগুলো আমাদের পড়তে হবে এবং এগুলো কিন্তু বেশ কিছু পরীক্ষা আসছে। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, অর্থাৎ আইন না থাকলে মানুষ পরাধীন হয়ে যাবে, তাই তো? এরকম একটা উক্তি করেছেন দার্শনিক জন লক, তিনি এই উক্তি করেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কি হলো বাজেট নথি যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত? তো এখানে যে অপশনগুলো আমরা পাচ্ছি, রাজস্ব বাজেট, জিরো বাজেট, দীর্ঘমেয়াদী বাজেট, মূলধন বাজেট। উত্তরটা কি হবে? এখানে মনে রাখো অপশন এ রাজস্ব বাজেট। আচ্ছা, নিম্নের কোনটি শিলার উদাহরণ নয়? কোনটি শিলার উদাহরণ নয়? গ্রানাইট, অ্যাসফল্ট, সিস্ট, ব্যাসাল্ট। এখানে কোনটি শিলা নয়? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে অ্যাসফল্ট, এটা কিন্তু শিলা নয়। বাদবাকি যেগুলো আছে গ্রানাইট, সিস্ট, ব্যাসাল্ট, এগুলো শিলা। নিম্নের কোনটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ যেটিকে নাসা এবং ইসরো যৌথভাবে উৎক্ষেপণ করে? বলো এখানে সঠিক উত্তর কি হবে? রিসাত, কল্পনা, আর রয়েছে অপশন ডি তে নিশার, নাসা এবং ইসরো। এই এন থেকে মনে রাখবেন নাসা, আই থেকে ইসরো। এই উপগ্রহটি যৌথ উদ্যোগে আর কি উৎক্ষেপণ করে এবং
এটি পর্যবেক্ষণ করে নাসা এবং ইসরো দুটো সংস্থায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে প্রত্যক্ষ কর কোনটি? কোনটি ডিরেক্ট ট্যাক্স? তো আমাদের ভারতবর্ষে যে ট্যাক্স সিস্টেম রয়েছে, কিছু রয়েছে ডিরেক্ট, কিছু ইনডিরেক্ট। বাংলায় আমরা বলি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর। তুমি একটা মোবাইল ফোন কিনবে, ঠিক আছে, একটা মোবাইল ফোন কিনছো বা তুমি একটা কম্পিউটার কিনছো, সরকার কিন্তু ডিরেক্ট ট্যাক্স নিচ্ছে না, তোমাকে জিএসটি ঢুকিয়ে দিচ্ছে তার মধ্যে, ওটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে প্রত্যক্ষ কর বার করতে হবে। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স তোমার ইনকাম যা ডাইরেক্ট কেটে নিচ্ছে তোমার থেকে, ইনকাম ট্যাক্স ব্যক্তিগত আয়কর। বা তোমাকে বলা হলো ভূমি কর, ল্যান্ড ট্যাক্স, গৃহকর, এগুলো কিন্তু ডিরেক্ট ট্যাক্স। তুমি এক বোতল সরিষার তেল কিনেছো, তুমি ভাবছো ট্যাক্স সরকার নেয়নি, না, ওখানে ট্যাক্স ফেলায় আছে। দেখবে ওই যে তোমার তেলের বোতলটা থাকবে, তার গায়ে একটা প্লাস্টিকে কাগজে কিছু লেখা আছে, ওখানে কোথায় কত ট্যাক্স নিয়েছে সব লেখা আছে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে কাস্টম ডিউটি, আবগারি শুল্ক, জিএসটি, এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স। যেগুলো ডিরেক্ট নেওয়া হবে ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস, জিএসটি, কাস্টম ডিউটি ইত্যাদি আরো অনেকগুলো আছে। একটি বস্তুর গতিবেগ বলা আছে, এর মন্দন বলা হয়েছে। 2 সেকেন্ড পরে এর গতিবেগ কত হবে বলো। এই ধরনের বেসিক কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, বিশেষ করে রেলের জন্য। আমি তোমাদেরকে বলবো এই ফিজিক্সের ম্যাথ কিন্তু পড়ে যেতে হবে, প্রত্যেক চ্যাপ্টার যেগুলো ম্যাথ হয় সেগুলো করে যেতে হবে, পরীক্ষা আসে। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? এটা কিন্তু বহুবার আমরা এই ধরনের প্রশ্ন তোমাদেরকে সলভ করেছি। ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফটি একটা সূত্র, যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আচ্ছা এখানে টি হচ্ছে সময়। ওকে, তাহলে এই যে ব্যাপারটা আমরা পাচ্ছি, দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফটি, এখানে ভিটা আমাকে বার করতে হবে, ওর গতিবেগ কত হবে। এটা হচ্ছে ভি অন্তিম বেগ, প্রাথমিক বেগ হচ্ছে ইউ। আচ্ছা, মন্দন 4, এখানে এফ হচ্ছে 4, এফ এখানে মন্দন। তাহলে এই যে ফর্মুলাটা আমরা যদি বসাই, তাহলে কি পাচ্ছি দেখো, 30 ছিল মাইনাস 4 ইন্টু 2 সেকেন্ড, 30 মাইনাস 8 মানে হচ্ছে 22, উত্তর হবে 22 মিটার পার সেকেন্ড। দেখো সূত্রটা কি, সূত্রটা এটা। এবার এই সূত্রটা আমরা যদি ত্বরণ হতো তখন কি করতাম, যদি ত্বরণ থাকতো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি লিখতাম। এফ যদি ত্বরণ হয়, এখানে এফ হচ্ছে ত্বরণ, ত্বরণ হলে এখানটা প্লাস হয়, ঠিক আছে। আর এফ যদি মন্দন হয় তাহলে মাইনাস হবে, অর্থাৎ বেগ যদি কমতে থাকে তখন আমরা মাইনাস করব, আর যদি বাড়তে থাকে তখন প্লাস করব। বেসিক কোশ্চেন এগুলো। সুষম বৃত্তাকার পথে কোনো বস্তু পরিভ্রমণ করলে কোন রাশিটি একই থাকে, এগুলো তোমরা পারবে আশা করি। বেগ, দ্রুতি, ত্বরণ, ভরবেগ। তাহলে একটা বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘোরে তখন যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে ডিরেকশন। যখন বস্তুটা এই বিন্দুতে থাকে তার ডিরেকশনটা এদিকে হয়, অর্থাৎ স্পর্শক বরাবর ডিরেকশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়। তাহলে যেগুলো ভেক্টর রাশি হবে, ভেক্টর রাশিগুলো চেঞ্জ হবে, ভেক্টর রাশি চেঞ্জ হবে। একই থাকবে কোনটি, যেটা স্কেলার রাশি, দ্রুতি। বেগ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি, এগুলো চেঞ্জ হবে। রাজস্থানের কোন জেলায় পুষ্কর হ্রদ অবস্থিত?
জয়পুর, বিকানির, আজমির, আলোয়ার রাজস্থানের কোন জেলায় পুষ্কর হ্রদ অবস্থিত? জয়পুর, বিকানির, আজমির, আলোয়ার। উত্তর কি হবে এখানে? প্রত্যেকে অ্যান্সার করো। রাজস্থানের কোন জেলায় পুষ্কর হ্রদ অবস্থিত হবে? আজমির। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। রাজস্থানে আরো বিখ্যাত হ্রদ রয়েছে সম্বর হ্রদ, সব থেকে বেশি লবণাক্ত সম্বর হ্রদ, যেটাকে ইনল্যান্ড লেকও বলা হয়। গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সঙ্গে কোন উৎসবটি এখানে যুক্ত? গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সঙ্গে কোন উৎসব যুক্ত? অম্বুবাচী উৎসব, মান্যতা, মাজুলি, নাকি অপশন ডি সানবার্ন উৎসব? সঠিক উত্তর কি হবে? গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সঙ্গে যুক্ত হচ্ছে অপশনে অম্বুবাচী উৎসব। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একগুচ্ছ দ্বীপপুঞ্জ দ্বীপ যারা যুক্ত হয়েছে কি দ্বারা? মহাত্মা গান্ধী সেতু, সিজেরি নদী সেতু, ভূপেন হাজারিকা সেতু, নাকি অ্যাডামস ব্রিজ? সঠিক উত্তর কি হবে বলো? এখানে অ্যান্সার হবে অ্যাডামস ব্রিজ, আদম সেতু। আচ্ছা, বর্তমানে আমাদের এই সমস্ত ব্যাচ চলছে এবং তোমাদের প্রথমে আমি কি বললাম, রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ 2 এসছে, 2 নম্বর ব্যাচ এসছে। আগের ব্যাচের রেট ছিল 1400 টাকা। ব্যাচ 2তে আমাদের এই ব্যাচটা কিন্তু প্রথম 3 দিন এটা ফার্স্ট 3 ডে তোমরা ডিসকাউন্ট পাবে 1200 টাকায় পেয়ে যাচ্ছ। প্রত্যেকে যদি মনে হয় নেবে নিতে পারো, কারণ তো জোর জবরদস্তি না, তোমার ইচ্ছার উপরে ব্যাপার। তুমি যদি চাকরি পেতে চাও বা ইচ্ছা হয়, তোমাকে পড়তে হবে, এবং পড়তে গেলে কিভাবে পড়বো তখন কিন্তু ব্যাচের প্রসঙ্গ আসে, তাই না? তো আমি তোমাকে বলছি না যে ব্যাচ তোমাকে নিতেই হবে, না পড়লে পাস করতে পারবে না, এরকম বিষয় নেই। তুমি পড়লে পাস করবে, এটাই হচ্ছে ফান্ডা। সে ব্যাচ নিলে না নিলে ওটা বড় কথা নয়, তোমাকে পড়তে হবে। এবং এর জন্যই আমরা বারবার তোমাকে বলবো যে পড়ো, সে যেখানে খুশি তুমি পড়ো, বাট তুমি পড়ো, নয়তো কিন্তু দাঁড়াতে পারবে না। যেভাবে প্রশ্নর প্যাটার্ন আপডেট হচ্ছে দিনের পর দিন, চেঞ্জ কিন্তু হবে। আগের বার যেরকম হয়েছে এবার সেরকম হবে বলে দেওয়া যায় না। প্যাটার্ন কিছু চেঞ্জ হচ্ছে, কিছু নতুন ধরনের প্রশ্ন অ্যাড হবে, ঠিক আছে? তো এই সব মাথায় রেখেই তোমাকে পড়তে হবে। কোন দেশে পর্যটন কেন্দ্রকে শক্তিশালী করার জন্য পাম জুমেইরা নামে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করে? কোন দেশ? তো পাম জুমেইরা একটা দ্বীপ, তোমরা ইউটিউবে বা ফেসবুকে দেখতে পারো, ভিডিও সার্চ করে। এরকম একটা দ্বীপপুঞ্জ রয়েছে কোথায়? সেই আরবে। মানে জাস্ট আমি একটা ছবি আঁকছি, এরকম শেপটা অনেকটা। কৃত্রিম দ্বীপ তৈরি করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নর্থ সৌদি আরব, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, যেটা তোমরা দেখতে পাবে কোথায়? যেটা তোমরা দেখতে পাবে দুবাই। নিম্নের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের সদস্য নয় কোন দেশটি? শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, নাকি চীন? বিমস্টেক। এখন বিমস্টেক এর সদস্য কারা আগে জানতে হবে, তারপর তো নয়ের প্রসঙ্গ আসছে। আন্দাজে করলে হবে না, জেনে রাখো। দেখো, উত্তর হবে চীন, এখানে সদস্য নয়। তাহলে সদস্য কারা কারা এখানে আমি লিখে দিয়েছি। দেখো, দ্য মেম্বার কান্ট্রিজ আর ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা। তাহলে কটা দেশ হচ্ছে? 1 2 3 4 5 6 7। তাহলে বিমস্টেকের সদস্য দেশ হচ্ছে 7টি। এবং বিমস্টেক এর ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা হচ্ছে বিমস্টেকের পুরো কথা। এবং বিমস্টেক যেটি 1997 থেকে গঠিত হয়, এবং এর সদর দপ্তর কোথায় বলতো? এর সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। এর সদর দপ্তর হচ্ছে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, এর সদর দপ্তর। এবার বলো, সার্কের সদস্য নয় কোন দেশটি? সার্ক আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মায়ানমার। তাহলে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় বললাম? ঢাকাতে। কবে গঠিত হয়েছে বললাম?
97 সালে বিমস্টেক। এখন সার্কের প্রসঙ্গ যখন আসবে, সার্কের সদস্য নয় মায়ানমার, সদস্য নয়, তাহলে সদস্য কারা কারা আছে একটু দেখে নিই এক ঝলকে আমরা। সার্কের সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান আছে, দেখো এখানে আমি লিখে দিয়েছি সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সার্ক। এটি গঠিত হয় কবে সেটা আমরা বলবো, তার আগে তোমরা দেখে নাও আফগানিস্তান আছে, বাংলাদেশ আছে, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। তাহলে সার্কের মধ্যে আছে 8টি দেশ, 8টি দেশ, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে, সার্কে কটা দেশের কথা বললাম, 8টি দেশ আছে এবং এর মধ্যে ভারত কিন্তু আছে। এবং এটি গঠিত হয় ঢাকাতে, ঢাকা 1985-তে গঠিত হয়, কিন্তু সদর দপ্তর কিন্তু ঢাকায় নয়। যদি সদর দপ্তর বলে, সদর দপ্তরটা কোথায় হবে বলতো? সদর দপ্তর কিন্তু কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু এর হেডকোয়ার্টার আছে এবং এটি 1987 থেকে হেডকোয়ার্টার হয়েছে, ঠিক আছে। তাহলে ঢাকাতে রয়েছে বিমস্টেকের সদর দপ্তর, আর সার্কের সদর দপ্তর আছে কাঠমান্ডুতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা হলো কি বলো? এই যে কোশ্চেনগুলো তোমরা রেলওয়ে কিন্তু কাজে লাগবে, এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে, আমরা কিন্তু আলোচনা করেছি। ফার্মি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এটা গত এক ক্লাস নিয়েছিলাম, তার হোমওয়ার্ক ছিল কোন উপাদানের ভাঙলে ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়। দূষিত ইউরিয়া উৎপন্ন হয় কিসের ভাঙনে? উত্তর হবে প্রোটিন। প্রোটিনের মধ্যে নাইট্রোজেন আছে, ইউরিয়া মনে রাখবে এটা N2 ঘটিত রেচন পদার্থ। তাহলে নাইট্রোজেন আছে কিসে? শর্করা, ফ্যাট, চিনি, এতে নাইট্রোজেন নেই। একমাত্র প্রোটিনে রয়েছে নাইট্রোজেন। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। ফ্যাট কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। আর প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে। তাহলে ওই সেন্সে তুমি আবার এটা অ্যান্সার করতে পারতে। এটা আজকের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা আমাদের দ্য ওয়েব সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন অল করো এবং TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো। এখানে ব্যাচ গুলো অ্যাভেলেবেল রয়েছে, যদি মনে হয় আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে তো সেটা তুমি নিতে পারো, ঠিক আছে। আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো। সর্বশেষ কথা এটাই, তুমি না পড়লে কিন্তু তুমি চাকরি পাবে না, তোমার সামনে তোমার বন্ধুরা পেয়ে যাবে, অন্য কেউ পেয়ে যাবে, তোমাকে শুধু দেখতে হবে, তাই তো। তাহলে সুযোগ বারবার আসবে না, তোমাকে এই সুযোগটাই মনে করতে হবে শেষ সুযোগ, সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তুমি পড়লে অবশ্যই পারবে, অবশ্যই সফল হবে। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।